শেষ হয়ে ধর্ম অবমাননার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তার শাস্তি কি হয়েছে আপনারা জানেন? তার শাস্তি হয়েছে কখন? মাস্টার্সের পরে 4 মাসের বহিষ্কার। আরে আরে বেটা, মাস্টার্সের পরে ছাত্রত্ব আছে, ওরা যদি বহিষ্কার করো 4 মাসের জন্য, মাস্টার্সের পর রেজাল্ট হয়ে যাওয়ার পর, তাতে তাতে কি শাস্তি হলো? ও যে বক্তব্য, ও যে ফেসবুকে ও টাইমলাইনে দিয়েছে, তা আপনারা অনেকেই জানেন, অনেকে পড়ছেন। আমরা এই মাটিতে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে গিয়েছিলাম। প্রতিবাদ করার ঠিক 4 মাস, ইভেন আরো পরে তার বহিষ্কার আদেশ করা হয় যখন তার মাস্টার শেষ হয়ে যায়। বাংলা বিভাগের যারা আছে আপনারা জানেন না? আপনারা তো জানেন, তাই না? বাংলাদেশ সংবিধানে 41-এর 1-এর কয়ে বলা আছে, বাংলাদেশের মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারবে, যে কোনো ধর্ম পরিচয় ধারণ করতে পারবে। 41-এর 1-এর কয়ে কি বলা আছে? বাংলাদেশের মানুষ যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, তারা নিজেদের অর্থায়নে, নিজেদের এরিয়ায়, নিজেদের জায়গায় তারা ধর্মীয় স্থাপন করতে পারবে। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? একটা সম্প্রদায়, আমরা সংখ্যালঘু সম্প্রদায়, যখন গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামচন্দ্রের একটা ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেই, একটা গুজব ছড়ানো হয় কি ভারতীয় অর্থায়নে। আচ্ছা, ভারতীয় অর্থায়ন কোন প্রমাণ আছে এখানে? ভারত অর্থায়নটা কিভাবে দিয়েছে, কার শুরুতে দিয়েছে আমরা কেউ জানি? একটা উগ্রবাদী মৌলবাদী শক্তি এই গুজবটা রটিয়ে দিয়েছে ফেসবুকের মাধ্যমে। তার প্রভাবে সারা বাংলাদেশের উগ্রবাদী জনতা এক হয়ে শ্রীরামচন্দ্রকে প্রকাশ্যে অবমাননা করে, যে আমাদের 10 অবতারের মধ্যে অন্যতম। এর কি শাস্তি হয়? এর কি শাস্তি হচ্ছে? কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত? আমি যদি পরিসংখ্যানের দিকে তাকাই একটু, ক্যাবের একটা রিপোর্ট, যেটা প্রথম আলোতে প্রকাশিত হয় 2025 সালের নভেম্বরে, গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 57 থেকে 73টা পর্যন্ত ধর্মীয় অবমাননার কারণে সংখ্যালঘুদের উপর হামলা হয়। তার ভিতরে 56টার মামলা হয়, কোনটার বিচার হয়েছে? দেখছেন একটাও বিচার হচ্ছে? দীপুচন্দ্র দাসের হত্যাকারীকে প্রকাশ্যে জামিন দিয়ে তাকে এই আপনার প্রকাশ্যে চলতে সাহায্য করে এই দেশের প্রশাসন। সেখানে আপনি কিভাবে আশা করতে পারেন যে বাংলাদেশের সনাতনীদের উপর হওয়া যে ধর্ম অবমাননার অভিযোগগুলা, সেগুলোর বিচার কিভাবে হয়? আরো একটা পরিসংখ্যানের দিকে আমি যাচ্ছি। 2024-25-এ 5 আগস্টের পরবর্তী সময় থেকে টোটাল 12 মাসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে, এটা দৈনিক বার্তায় প্রকাশিত 25 মার্চে মেবি, 2001 বছরে 2042টা সংখ্যালঘুদের উপর হামলা হয়, তার ভিতরে ম্যাক্সিমামের মামলা হয়। আপনারা জানেন কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আপনারা জানেন? একজনকেও গ্রেপ্তার করা হয় নাই। যদিও বা গ্রেপ্তার দেখানো হয়, তাদেরকে 1 সপ্তাহের ভিতরে ছাড়া দেওয়া হয়, জামিন দেওয়া হয়। এটা কেন? আমরা মত করতে পারি না বলে কি আমাদের কোনো অনুভূতি নাই? আমি এই ব্যাপারটা বারবার বলি যে একটা দেশের 2টা নীতি কেন হবে? আপনি যেমন, আপনি মেজরিটি একজন মানুষ, আপনি যেমন এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক। আপনি ট্যাক্স দেন, আমি ট্যাক্স দেই। সরকারের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমার প্রত্যক্ষ অবদান, কেন আমাকে বারবার ভারতের দালাল বলে অভিহিত করা হয়? এই দেশের পিছনে আমার অবদান নাই? 1971 সালে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই দেশ স্বাধীন করেছে। ইভেন ধর্মীয় পরিচয়ের কারণে আমরা দেখেছি যে কচুকাটা করা হয়ে যায় এই দেশের হিন্দুদের। তাহলে অবদানটা আমাদের প্রমাণ সুকম। আমাদের যদি দেশের পিছনে এত অবদান থাকে, আমরা কেন ধর্মীয় দিক থেকে এত বৈষম্যের শিকার হব? 1 দেশ 2 নীতি, এই জিনিসটাই তো আমাদের দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাই না? আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি সবাই প্রধানত মেইন যে বিষয়টা নিয়ে আজকে এখানে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছি, সেটা হচ্ছে গাইবান্ধার পলাশবাড়িতে আমাদের যে রামচন্দ্রের ভাস্কর্যকে স্থাপনে বাধা এবং রামচন্দ্রের যে অপমান, এটার ভিন্ন প্রতিবাদ আমরা এখানে জানাচ্ছি এবং প্রশাসনের নিকট সরাসরি আমরা এখানে প্রত্যক্ষ অনুরোধ জানাচ্ছি যাতে যারা এখানে ধর্ম অবমাননার সাথে জড়িত তাদের ভোটের থেকে শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক যেন শাস্তি গ্রহণ করা হয়, সেটাই আমাদের আজকের এই সমাবেশ থেকে দাবি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। সংগ্রামী সনাতনী ভাই বোন, এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবে
জগন্নাথ হলের সনাতনী শিক্ষার্থী আমাদের রাখাল দাদা। উপস্থিত সবাইকে নমস্কার। আসলে আমাদের হৃদয়ে এত আঘাত আনা হচ্ছে যে আসলে কিছু বলবো সেই মন মানসিকতাও নেই। তবে আজকে আমার মনে হচ্ছে কিছু কথা এখানে দাঁড়িয়ে আমাদের বলার দরকার। সেটা হচ্ছে, আমরা যাকে মর্যাদা পুরুষোত্তম ভাবি, যাকে আমরা বলি, যাকে আমরা আরাধনা করি, সেই রামচন্দ্রকে নিয়ে বাংলাদেশে প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র নাকি বাংলাদেশে প্রাসঙ্গিক নয়। আমি এই প্রেক্ষিতে একটু ইতিহাস ছোট্ট করে একটু বলতে চাচ্ছি। আপনারা সকলেই এখানে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনারা সকলে ইতিহাস পড়েন, জানেন এই ভারতীয় উপমহাদেশের আন্ডারে আমরা এক সময় সকলেই ছিলাম। এই ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনামল শুরু হয়েছিল কত সালে? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের হাত ধরে সিন্ধু আক্রমণের মাধ্যমে। তারও অনেক পরে এই বাংলায় মুসলিম শাসনামলের সূচনা হয়েছিল কত সালে? 1204 খ্রিস্টাব্দে। এই বাংলায় এখন যদি আমি আমার মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ইতিহাস টানতে চাই, তাহলে আপনাদের হয়তো ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। আমরা সনাতন ধর্ম অনুসারে আমাদের পুরাণ মতে আমাদের 4টি যুগ রয়েছে। সেই যুগের ত্রেতা যুগে আজ থেকে প্রায় 8,64,000 বছর আগে শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছিল। এটা আমাদের পুরাণ মতে। আমি যাতে একজন বিজ্ঞানের ছাত্র, আমি যদি বিজ্ঞান মতেও করতে চাই, আপনারা জানেন কার্বন ডেটিং এর মাধ্যমে অনেক সময় পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বয়স নির্ধারণ করা হয়। আমরা যে রামায়ণের কাহিনী জানি, আমরা সেই কাহিনী মতে জানি যে রাম সেতু নামের একটি বিখ্যাত সেতুর কথা আপনারা সকলেই জানেন। সেই বিখ্যাত সেতু কার্বন ডেটিং করে প্রমাণ পাওয়া গেছে তার বয়স প্রায় 7,000 বছর পূর্বে। তার চিন্তা করুন, এই বাংলাদেশে, এই ভারতীয় উপমহাদেশে শ্রী রামচন্দ্র কিভাবে অপ্রাসঙ্গিক হতে পারে। বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আমরা রাজনৈতিক পরিবর্তনের কারণে বিভিন্ন সময়ে যেমন উত্থান পতন হয়, সেই মাধ্যমে আজকে আমরা সংখ্যালঘু। তার মানে এই নয় আমরা নপুংসক হয়ে গেছি।